নাইম বাবু আমার ছোট ভাই। বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে মোস্তফা। আনিসুর রহমান তাহলে আমার মামা। ও তো মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছে যে আমাকে বাবা এবং ওর মামিকে মা। অনুদানের টাকা আত্মসাৎ করতে কি আপন মামা বাবা বনে গেলেন? কুলসুম বেগম নামে একজন দাবি করেন তার স্বামী আলামিন এই কবরে রয়েছেন, অথচ আলামিনকে এখন জীবিত অবস্থায় দেখা যাচ্ছে। তাহলে এই ধরনের মামলাগুলো কোন কারণে হচ্ছে এটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। কার স্বার্থে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করেছেন মানিকগঞ্জের কুলসুম? জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদের তালিকায় জায়গা পেয়েছেন ৮৩৪ জন। মাত্র একদিন আগে এই তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে মেডিকেল কেস আইডি, শহীদের নাম, বাবার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা থাকলেও কে কোথায় এবং কত তারিখে শহীদ হন তা উল্লেখ করা হয়নি। টিম 360 ডিগ্রি বেছে নিয়েছে ঢাকার সাভার আশুলিয়াকে। বেসরকারি হিসেবে এই এলাকার শহীদের সংখ্যা ৫৩ হলেও গেজেটে সবার নাম আসেনি, এসেছে ভুল ঠিকানাও। কিভাবে ঠিকানাগুলো পাল্টে গেল, কিভাবে আপন মামা বাবা হয়ে গেলেন, আর কিভাবে জীবিত স্বামীকে মৃত বানিয়ে হত্যা মামলা করা হলো, আজ দেখাবো সেসব ঘটনা। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের অনুসন্ধান। ঢাকা জেলার সাভার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন আসাহাবুল ইয়ামিন, আলামিন, রাসেল গাজী সহ আরও অনেকে। আদালতের নির্দেশে বেশ কয়েকটি মামলা রুজু হয় আশুলিয়া থানায়। বেসরকারি একটি বিদ্যালয়ের কর্মকর্তা রাসেল গাজী নিহত হওয়ার ঘটনাতেও একটি মামলা হয় এই আশুলিয়া থানায়। মামলার নথির তথ্য বলছে এই মামলার বাদীর নাম সাহেব আলী, বর্তমান ঠিকানা আশুলিয়ার খেজুর বাগান, সম্পর্কে নিহত রাসেল গাজীর আপন মামাতো ভাই। আমাকে একটু বলতে পারেন যে সাহেব আলী কোথায় থাকে? বর্তমান ঠিকানায় সাহেব আলীর খোঁজ কেউ দিতে পারলেন না, এমনকি অনেকেই তাকে চিনতেও পারছেন না। গণঅভ্যুত্থানের আগে পরে লোকদের দেখা গেছিল বা আপনাদের এরকম ভাই আমরা অ্যাজ ইউজুয়াল দেখিনি। দেখেন তো যে এই লোকটারে পাওয়া যায় কিনা, সাহেব আলী দেখছেন ভাই, এই যে ভোটার আইডি কার্ডের ছবি, দেখেন তো এই লোকটারে দেখছেন কিনা আশেপাশে। ছবি দেখে তো চিনতে পারতেছেন না। আশুলিয়া থানার এই প্রাথমিক তথ্য বিবরণী বলছে যিনি মামলার বাদী সাহেব আলী, তার স্থায়ী ঠিকানা হচ্ছে ফরিদপুর পাবনা এবং অস্থায়ী ঠিকানা হচ্ছে এই খেজুর বাগান আশুলিয়া, অথচ স্থানীয় কোনো অধিবাসী তাকে চিনতে পারছেন না। আমরাও জানতে চাই সাহেব আলী কোথায় আছেন। ফোনের ট্রু কলার ডিভাইসের নাম আসে জলিল মিয়া। তাহলে কি সাহেব আলীর আরেক নাম জলিল? পাবনার ফরিদপুর উপজেলা। এটা সাহেব আলীর স্থায়ী ঠিকানা। বাড়ি ঘরের অস্তিত্ব পাওয়া গেলেও সাহেব আলী এলাকা ছেড়েছেন মাত্র ১ মাস আগে। তারপরে আমার এমনি কি হয় না, পাড়াপড়শি দেশে প্রতিবাসী এই মিলিয়ে মিশে থাকে, তা আর কেউ হয় না। সে কতদিন আগে গ্রামে আসছিল? ওই মাস ৪ কি আগে। ফরিদপুর থানায় গিয়ে জানা গেল এই সাহেব আলী একজন হত্যা মামলার আসামি। শুধু তাই নয়, তার নামে আরও ৫টি মামলা আছে বিভিন্ন থানায়। আমরা আবারও ফিরে আসি ঢাকার আশুলিয়ায়। শারমিন আফরোজা সুমি নিহত রাসেল গাজীর বড় বোন। তাদের ৩ মামা থাকলেও সাহেব আলীকে চিনতে পারছেন না সুমি।
ও আসলে আমার মামাতো ভাই না। এখন হচ্ছে ও এমনভাবে মামলাটা করছে, মানে 60 থেকে 65 জনের নাম দিচ্ছে এবং 1 থেকে 150 জন অজ্ঞাত দিয়া। তার মানে হত্যা মামলার বাদী সাহেব আলী নিহত রাসেল গাজীর পরিবারের কেউ না। রাসেল ছাড়াও সাভার আশুলিয়ায় শহীদের তালিকায় আছেন আসহাবুল ইয়ামিন, মেহেদি হাসান ও আল আমিন। এই 3 জন নিহত হয়েছেন বিভিন্ন স্থানে। অথচ আশুলিয়া থানা থেকে পাওয়া মামলার তথ্য বলছে ঘটনাস্থল একই দেখিয়ে আশুলিয়া থানায় মামলা করেছেন জলিল মিয়া নামে এক ব্যক্তি। কিন্তু একই মামলার এজাহারে তো দেখা যাচ্ছে সেই মোবাইল নাম্বারটি, যে নম্বরটি আমরা রাসেল গাজীর মামলায় সাহেব আলীর নামের নিচে দেখেছিলাম, আর ট্রু কলারে উঠে এসেছিল জলিল মিয়ার নাম। তাহলে কি এই জলিল মিয়াই সেই সাহেব আলী? এবার মামলার ঠিকানার সূত্র ধরে জলিল মিয়ার মুখোমুখি টিম 360 ডিগ্রি। সেই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও অংশগ্রহণ করে। সেই হিসাবে আমি বিএনপি পরিবার থেকে আমিও এখানে অংশগ্রহণ করি। আমার সামনে এই পুলিশের সাজোয়ান থেকে শহীদ ইয়ামিনকে ফালাই দেয় প্রথমে। তখন আমি বিবেকের তারা যে না, মামলাটা তো অবশ্য বিচার হওয়ার দরকার। তখন আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 42 জনের বিরুদ্ধে মামলা করি, 44 জনের বিরুদ্ধে। আমরা দেখলাম সাহেব আলীর একটা মামলায় আপনার নাম্বার দেওয়া। এই নাম্বারটা কে বা কারা দিচ্ছে সেটাও আমি জানি না। পরবর্তীতে আমি সেই উকিলকে ধরছি যে আমার নাম্বার এখানে কেমনি গেল। উকিল বলছে পরবর্তীতে যে তারিখ থাকবে সেই তারিখে কোর্টকে তারা জানাইবে যে এই মামলাটা ভুলবশত গেছে। আমাদের হাতে আসা ছবিগুলো বলছে আওয়ামী লীগের উপকমিটির সদস্য রাজুর ডান হাত ছিলেন এই জলিল। অবৈধ অস্ত্র মামলায় রাজুসহ র্যাবের হাতে একবার আটকও হয়েছিলেন। এখন সেই রাজুকেই চিনতেই পারছেন না জলিল মিয়া। আপনি যার সাথে থাকতেন তিনিও তো যুবলীগ নেতা। কার সাথে? আপনি এখানে যার সাথে থাকতেন সে কে? রাজু। না, রাজুর সাথে আমি কোথাও চলছি বা কেমন চলাফেরা করছি এটা কেউ বলতে পারবে না। জলিল ও সাহেব আলীর মামলায় অনেক নিরীহ মানুষ এখন হত্যা মামলার আসামি। ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এখানে ওখানে। সাহেব আলী নামে এই লোকের চিনি না, এবং এই মামলাতে আমাকে আসামি করা হয়েছে। আমাকে দেখানো হয়েছে যুবলীগের নেতা হিসেবে আশুলিয়া থানার, কিন্তু আমার তো আওয়ামী লীগ তথা অথবা যুবলীগ আমার আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও নাই। এই ভদ্রলোককে আমি চিনি না বা উনিও আমাকে কখনো দেখছে বলে আমি জানি না। মামলায় আসামি করা হলো তাও আমি বলতে পারতেছি না। খুব ভয় ভীতির মধ্যে আছি। ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে খাই, আমার ব্যবসা বাণিজ্য গুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমি সময় দিতে পারতেছি না। জলিলকে সহায়তাকারী আইনজীবী না এলেও সামনে এসেছেন সাহেব আলীর আইনজীবী অ্যাডভোকেট মাহিনুর ইসলাম। আমাকে উনি এসে যেটা বলেছে আমি সেই বিশ্বাসের উপর সেই ভিত্তিতে আমি মামলা দায়ের করেছি। এখন আমার তো যাচাই বাছাই তো আমি ওভাবে করতে পারি না, আসলে আদৌ তার নিকটতম আত্মীয় কিনা বা সে তার মামাতো ভাই কিনা, এগুলো যাচাই করার তো আমাদের সেই পর্যাপ্ত সময়টা নেই। নিহত রাসেল গাজীকে দাফন করা হয়েছিল আশুলিয়ার গাজীর চট দরগাপাড়া কবরস্থানে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আরও একজনকে কবর দেয়া হয় এখানে, তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। এই কবরকে কেন্দ্র করে নতুন এক তথ্য উঠে এলো কবরস্থান রক্ষণাবেক্ষণকারী মনির হোসেনের মুখ থেকে। এত লাশ মাটি দিছি কখনো বিপদ হবে না, আর এই ঝামেলার ভিতরে নেই। এই 2টা লাশই মনে করেন বিপদতে বেশি। 2024 সালের আগস্ট মাসের 6 তারিখে একটি লাশ এই কবরে দাফন করা হয়, যার পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কর্তৃপক্ষ বলছে তারা কোনো ধরনের চিহ্ন না জেনেই স্থানীয় কিছু মানুষজনের সহায়তা এখানে এটি দাফন করেন। তারপরে শুরু হতে থাকে নতুন একটি অধ্যায়। এই কবরে নিহত অজ্ঞাত ব্যক্তিকে নিজের স্বামী পরিচয়ে আশুলিয়া থানায় মামলা করেছেন মানিকগঞ্জের কুলসুম বেগম। তার স্বামীর নাম আল আমিন। যে লাশ এখনো শনাক্ত হয়নি, সেই অজ্ঞাত লাশ কিভাবে কুলসুমের স্বামী আল আমিনের হয়ে গেল?
কিভাবে হলো এমন চাঞ্চল্যকর কারসাজি? দেখাবো এর পুরোটাই, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দীর্ঘ 12 বছর ধরে যে মেয়ের খোঁজ নেননি বাবা, সেই মেয়ে যখন শহীদ হলেন তখন হঠাৎ করে তৎপর হয়ে ওঠেন বাবা আবুল হোসেন। লাশ নিয়ে যান নিজ এলাকায়, মিছিলও করেন শহীদের লাশ নিয়ে। কারণটা কি? সাভারের নামাবাজার এলাকা। এই সড়কটির নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নারী শহীদ নাফিসার নামে। 5 আগস্ট 2024 দুপুর 2টায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন এইচএসসি পরীক্ষার্থী নাফিসা হোসেন মারোয়া। সহপাঠীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে বেলা 3টায় খবর আসে নাফিসা আর পৃথিবীতে নেই। নাফিসার ছোট বোন সাফা হোসেন রাইসা 7ম শ্রেণীর ছাত্রী, মা কুলসুম বেগম কুয়েত প্রবাসী, আর বাবা আরেকটা বিয়ে করে থাকেন আলাদা সংসারে। বড় বোন নাফিসায় ছিল তার একমাত্র খেলার সাথী। যাওয়ার সময় বলছিলাম যে বাইচা থাকলে ভিডিও করে নিয়ে আইসো। 4 তারিখেও বলছিলাম, 4 তারিখে উনি ভিডিও করে নিয়ে আসছিল, পরে ওইগুলো আমাকে দেখাইছিল। 5 তারিখে বলছিলাম, কিন্তু 5 তারিখে তো আর ভিডিও করতে পারে নাই। ছোট বোনের আবদার মেটাতে ভিডিও করে রেখেছিলেন বড় বোন নাফিসা। আবদারের ভিডিও হাতে পেলেও বোনকে হারিয়েছেন চিরকালের জন্য। গত 12 বছর আলাদা সংসার নিয়ে ব্যস্ত বাবা আবুল হোসেন। এই 12 বছরে একদিনের জন্যও 2 মেয়ের খোঁজ নেয়নি তাদের বাবা। অথচ মেয়ে নাফিসার দাফন কাফনের সময় হঠাৎ হাজির বাবা আবুল হোসেন। যখন ওনাকে বললাম যে আমার বোন তো বলছে ওর একটা ভাই ছিল, ওর ভাইয়ের কবরের পাশে ওকে দাফন করার জন্য, তখন উনি রাজি ছিল। কিন্তু ওনার বাসা থেকে যখন ওনার আত্মীয়স্বজন আসে, আত্মীয়স্বজন আসার পরে হচ্ছে উনি ওনার চিন্তাভাবনা চেঞ্জ আনে যে উনি ওনার লাশ ওনাদের এলাকায় নিয়ে যাবে, ওখানে দাফন করবে। এখন উনি ওই মুহূর্তটায় কেন নিছে, কিসের জন্য নিছে, সেটা বুঝতে পারিনি। মা কুলসুম বিদেশ যাবার পর থেকে এই মামার কাছে ছিলেন 2 বোন নাফিসা রাইসা। এখন নাফিসার কবর বাবার এলাকায়, গেজেটও বর্তমান ঠিকানার টঙ্গীর এরশাদনগর। অথচ নাফিসার বর্তমান ঠিকানা ছিল সাভারে, নিহত হয়েছেন ওখানেই। তারপরও ঠিকানা বদলে যাবার কারণটা কি? টিম 360 ডিগ্রি গাজীপুরের টঙ্গী এলাকায়। এরশাদনগরেই থাকেন নিহত নাফিসার বাবা আবুল হোসেন। আবুলের বড় ভাই আবু আলম এরশাদনগরের 8 নম্বর ব্লকের যুবলীগ নেতা। বিভিন্ন গণমাধ্যমে মেয়ের ছবি দিয়ে খবরও প্রচার করেন নিজেদের অতীত আড়াল করতে। কোনো মিডিয়া এলেই বাবা এখন চলে যান মেয়ের কবরে। অথচ যেদিন এই নাফিসার লাশ নিয়ে আসেন, সেদিন ছোট মেয়েকে 1 মিনিটের জন্য দেখে আসার সময়টুকুও পাননি আবুল হোসেন। আমাকে তো উনি ফোনই দেন, আমার মা আসার পরে বা কি আমি একবার ফোন দিছিলাম, কিন্তু উনি সবসময় টাকার কথাই বলতো। ওই কারণে আমি আর এখন থেকে ওনার ফোন দিই না, উনিও আমাকে ফোন দেয় না। আপনার বাবার সাথে লাস্ট 6 মাসে দেখা হয়নি? না, ওনার সাথে আমার দেখা হয়নি। আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে হাজির হই নাফিসার বাবা আবুল হোসেনের সামনে। হ্যাঁ, এখানে মিছিল হয়েছে। এবং এই মিছিলটা করছে কারা কারা? মিছিলটা করছে স্থানীয় যারা ওর বন্ধুবান্ধব ছিল,
স্কুলের এবং কলেজের যারা বন্ধুবান্ধব ছিল, সাথে এলাকাবাসী ছিল। এলাকাবাসী ছিল এবং এলাকাবাসীর ভিতরে আপনার আত্মীয় স্বজন সবাই ছিল? আত্মীয় স্বজনও ছিল। আপনার আত্মীয় স্বজন কি পারিবারিকভাবে আওয়ামী লীগের সাথে সংযুক্ত? আমার আত্মীয় স্বজন পারিবারিকভাবে আওয়ামী লীগের সাথে জড়িত এই কথা আমি বলবো না। আমার এক ভাই আওয়ামী লীগ করতো, সে এখন রাজনীতি করে না, ব্যবসা করে। উনি কেন লাশটা নিছে এটা আমি এখন ফিল করি যে হয়তো বা কোনো সুবিধার জন্য উনি ওনার মেয়ের লাশটা এখান থেকে নিছে, কিন্তু আমি যদি জানতাম আমি আমার ভাগ্নি লাশ এখান থেকে নিতে দিতাম না। বেশ কয়েকটি সংগঠন থেকে অনুদান পান নাফিসার পরিবার। দেখা করতে আসছিল তারা হচ্ছে শুধু জামায়াত ইসলামী, ওরা অনুদান দিচ্ছে 2 লক্ষ টাকা, আমি সেটা গ্রহণ করছি। আসুন্না ফাউন্ডেশন 30,000 টাকা দিয়ে গেছে, আর মাস্ট ফাউন্ডেশন দিছে মোবাইলের মাধ্যমে 5,000 টাকা। কিন্তু যে মা এতদিন কষ্ট করে মেয়েকে মানুষ করেছেন, তিনি এর কিছুই পাচ্ছেন না। আমি তার একটা চিঠিও দিচ্ছিলাম যে উনি যদি তার মেয়ের সাথে অন্ততপক্ষে বরণ পোষণ দিতে পারবে না পারবে, ওকে কথা কয় যে মেয়েটার বাবা যে জীবিত আছে, জানি এতটুকু ফিলিংস মেয়েটার মনে আসে। কিন্তু আমি দেখ উনি যে লাশটা নিয়ে গেছে, উনি তো ওই সময় আমার সাথে কথা বলে নাই। এমন ঘটনা শুনে অনেকটা হতাশ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। আমরা তো আন্দোলন করেছি জনমানুষের কল্যাণের জন্যই। আমরা তো আসলে এরকম কোনো পরিস্থিতির জন্য আন্দোলন করিনি যে এখন আমাদের শহীদ বা আহতদেরকেই ব্যবহার করে এই ধরনের কাজ করবে বা জনমানুষের ভোগান্তিতে ফেলবে কোনো মানুষ সুবিধার জন্য। এবার একটু কক্সবাজার যাওয়া যাক। যে স্বামীকে মৃত দেখিয়ে কুলসুম আশুলিয়া থানায় মামলা করেছিলেন, সেই বাদীকে গত 21 নভেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে আটক করেছে পুলিশ। সাথে ছিলেন রুহুল আমিন আর শফিকুল নামে 2 ব্যক্তিও। মামলার বাদী কেন আটক হলেন, এর জবাব জানতে ফিরে যেতে হবে 10 নভেম্বরে। যে স্বামীকে মৃত দেখিয়ে মামলা করেন কুলসুম হঠাৎ হাজির হন সিলেটের দক্ষিণ সুরমা থানায়। এক ভাই আমার ফোন দিয়েছিল, তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো। এর আগে আমি কিছুই জানতাম না। মামলায় বলছে যে ও আমার মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমার মৃত সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। বাণিজ্যের উদ্দেশ্যে মামলা করার কারণে কুলসুমকে আটক করে পুলিশ। গ্রেফতার হওয়া রুহুল আমিনের বাসাতেই ভাড়া থাকতেন কুলসুম, আর তার কথাতেই আদালতে এই মিথ্যা মামলা করেছিলেন মানিকগঞ্জের কুলসুম। একজন লোক মারা গেছে, তুমি তার ব্যাপারে বাদী হয়ে বোর কথাও বলেনি, বাদী হয়ে তুমি জাস্ট মামলা করবা। পরে গেছি আমি উকিলের সাথে কোনো ধরনের কথা বলি নেই, ওনারাই সব কিছু বানাইছে। আমারও কোনো ধরনের কথাই জিজ্ঞেস করা হয়নি ওইখানে। আমি এত কিছু বুঝিও না মামলার বিষয়ে। আমি মামলার একটা যে আসামি, ওনাদের একজনের নাম এখন পর্যন্ত জানিনি। এবার দেখুন এই মিথ্যা মামলার আসামিদের কি অবস্থা হয়েছিল। আমি ছিলাম বাহিরের দেশে, আমি প্রায় 1.5 বছর বাড়িতেই ছিলাম না। তার মধ্যে আমার নামে একটা মিথ্যা মামলা। যে এই মামলাগুলো এরকম যে না আমরা জামিন পাচ্ছি, না কোর্ট থেকে জামিন দিচ্ছে, পালিয়ে বেড়াইতে হচ্ছে। এখন এই যে অযথা আমাদের নামে হয়রানিমূলক মামলা হয়েছে, আমরা বাইরে বাইরে ঘুরতেছি, আসলে এগুলা খুব দুঃখজনক। অথচ যে কবরের লাশ দেখিয়ে মামলা করেছেন কুলসুম, সেই নিহত ব্যক্তির পরিচয় এখনো মেলেনি। এবার দেখাবো টাকার লোভে আপন মামা কিভাবে বাবা হয়ে গেলেন। তার আগে নিব ছোট্ট একটা বিরতি। যত মামলা ততই বাণিজ্য, এমন ঘটনা এখন অহরহ। বাদী চেনে না আসামিকে, আসামি চেনে না বাদীকে। কখনো কখনো এমন ঘটনা ঘটে বাদী নিজেই জানে না তার নামে কেউ মামলা করে গেছে। তাহলে মামলায় আসামিদের নাম আসলো কিভাবে? গত 4 আগস্ট আশুলিয়ায় গোলাগুলিতে মারা যান পোশাক শ্রমিক মোহাম্মদ নাইম বাবু। এই ঘটনার 1 মাস পর অর্থাৎ 5 সেপ্টেম্বর বাবা আনিসুর রহমান বাদী হয়ে মামলা করেছেন 155 জনের নামে, কিন্তু কাউকে চেনেন না তিনি। ওখানে যে মামলা করছি আমি, ওখানে মামলার মধ্যেও আমি সঠিক ওখানে চিনি না কাউকে। ওখানে স্থানীয় লোক ছিল, অন্য ছাত্র সমাজ ছিল, ওদের সহযোগিতা ওরা আমাকে লিখে দিয়েছে, আমি মামলাটা করে আসছি।
নিহত নাইমের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। গ্রামের নাম সোনাকুড়ি। ছেলে হারানোর শোক কাটিয়ে ওঠার চেষ্টা মা ধৌলি বেগমের। জাতীয় পরিচয়পত্রে ধৌলি বেগম হলেও সবাই তাকে চেনেন হাসনা হেনা নামে। যখন ও আমার গর্ভে আসলো তখন আমি মেডিকেলে, আমার ওই বাচ্চা আমার মেডিকেলে হয়েছি। হওয়ার পর বাড়ি আসলাম। বাড়ি এসে কত টাকা পয়সা খরচ করলাম, অনেক কষ্ট করি তো আমি মানুষ করলাম। আমি এ পাখে মানুষের বাড়িতে কাজ করছি, মানুষের বাড়িতে ঘর নেপছি, কাপড় ধুছি, অনেক কিছু করছি। এই কষ্ট করি মানুষ করি। ওর বাপ যখন মারা গেল তখনও তো আমি ঢাকা শহর যে আমি গার্মেন্টসের চাকরি করি, আমি খোয়াইলাম। কথা বলতে বলতে হাসনা হেনার মুখ থেকে বেরিয়ে এলো নাইমের বাবা মারা গেছেন। তাহলে মামলার এজাহারে থাকা বাবা আনিসুর রহমান কে? নাইম বাবু আমার ছোট ভাই। আমার বাবার নাম হচ্ছে মোস্তফা। আনিসুর রহমান তাহলে কে? আমার মামা। মামলার নথিপত্রে মেডিকেল সনদ ও জন্ম সনদেও তো দেখছি বাবার নাম আনিসুর রহমান। মা হাসনা হেনা কি তাহলে আমাদেরকে ভুল তথ্য দিলেন? এ কি? ভালো করে নজর দিতেই চোখে পড়ল এই জন্ম সনদ তো তোলা হয়েছে নাইমের মৃত্যুর 25 দিন পর, অর্থাৎ 29 আগস্ট। মৃত্যুর পর কিভাবে জন্ম সনদ দেয়া হলো? প্রশ্ন শুনেই এড়িয়ে যাবার চেষ্টা রণচণ্ডী ইউনিয়ন পরিষদের সচিব সাহেবের। যে জন্ম নিবন্ধনটা হয়েছে কি বৈধভাবে হয়েছে না অবৈধভাবে হয়েছে? আমি তাও জানি না, আমাকে সেটা এখন চেক করে দেখতে হবে। সেটা দেখলে কতদিন সময় লাগতে পারে? আমার 10টা দিন সময় লাগবে। কিভাবে জন্ম নিবন্ধনটা হইলো, তার পেপারস কোথায় আছে, কে জন্ম নিবন্ধনটা করছে, অল এভরিথিং। শুধু জন্ম সনদ নয়, মৃত্যু সনদ, প্রত্যয়নপত্রেও বাবার নাম আনিসুর রহমান। জুলাই গণ আন্দোলনে যে শহীদ হয়েছেন নাইম বাবু, তার যে একটি ভুয়া জন্ম নিবন্ধন করা হয়েছে, এই বিষয়টা আমরা অবগত হয়েছি। এই বিষয়ে আমরা বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব জড়িতদের বিরুদ্ধে। গেজেটেও নাইম বাবুর বাবার নাম মোস্তফা। মামা থেকে বাবা বনে যাওয়া আনিসুর রহমানের মুখোমুখি টিম 360 ডিগ্রি। মেডিকেলের ইয়ের মধ্যে যখন নামটা দেওয়া হয়েছে যে নাইম, পিতা মোহাম্মদ আনিসুর রহমান, তখন আমরা বলতেছিলাম যে আবেদন যে করছিলাম, চৌকিদারের কাছে কাগজ দিয়েছিলাম, তো আবেদনটা এই কারণে করা হয়েছিল যে ও তো মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছে যে আমাকে বাবা এবং ওর মামিকে মা হিসেবে রাখতে চাইছিল। তো যদি এটা না করি কাল পরকালের দিন ও বলবে যে আমি এত কিছু করে গেলাম, আমার জন্য এটাই করলো না তারা। এই স্বার্থে পরে আমরা যোগাযোগ করে 23 দিন পরে ওই কাগজটা আমরা পাই হাতে। এখন ভাই বোনের মধ্যে নিহত নাইমের অনুদানের টাকার ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব চলছে। এই নামটা পাল্টে যে কত কিছু টাকা পাইছে, একেবারে দুনিয়ায় শেষ করেছি। উড়ে যাইছি, কেশরগঞ্জ যাইছি, নীলফামারী যাইছি, উপজেলা যাইছি, দুনিয়ায় বেড়াইছি। এই চেকটা 2 লাখ টাকার চেক ঢাকার থেকে যে আসিল, হ্যাঁ ও যে আসি যে 2 লাখ টাকার চেক দিয়ে গেল আমাক, তা 2 লাখ টাকার চেক আমি তুলতেই পারিনি এখনো। ওরা এখন সরকারের ওই টাকাটার উপর লোভ নিয়ে তারা এখন নিজের চাহিদা চাচ্ছে। আর আমি যে এত কষ্ট করে তাকে করলাম, আমার কোনো স্বার্থ বা কোনো ওরা রাজি হচ্ছে না। মামলার এমন ভয়াবহ ত্রুটি এখনো পুলিশের চোখে পড়েনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমাদের থানায় যে মামলাগুলি হয়েছে, আমরা এই মামলাগুলি নিয়ে আমাদের সিনিয়র স্যারদের সাথে বসে আমরা সঠিকভাবে তদন্তপূর্বক যে সত্যিকারের যে ঘটনাকে করে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এবং তদন্ত যদি ঘটনা সংক্রান্তে কোনো অসঙ্গতি থাকে সেগুলি আমরা দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। বৈষম্য বিরোধী আইনের মামলায় কারো নাম যুক্ত থাকলেই জামিন হবে না, বা এটাকে আমরা অন্যভাবে দেখব। এটাই যখন এই স্বার্থান্বেষী মহল বুঝতে পেরেছে, তখন বিভিন্ন রাজনৈতিক দলের লোকাল নেতারাও তাদের প্রতিহিংসা চরিতার্থ করেছে। আবার আপনি যেটা তদন্তে দেখেছেন জমি জমার দ্বন্দ্ব, অথবা অনেক চাঁদাবাজ, ভদ্রবেশীর চাঁদাবাজ। আমি এও ঘটনা জানি, মামলা দাখিল করার আগে বলেছে টাকা দাও নাহলে তোমার নাম দেব। সারা দেশ থেকে আমরা কেস স্টাডি হিসেবে শুধু সাভার আশুলিয়াকে বেছে নিয়েছি গুরুত্বপূর্ণ মামলাগুলো।
আর তাতে যেসব অসঙ্গতি উঠে এসেছে তা অনেকটাই উদ্বেগজনক। সঠিক তদন্ত না হলে বেরিয়ে যেতে পারে আসল খুনিরা, আর সাজা ভোগ করবে হয়তো নিরীহ কোনো সাধারণ নাগরিক। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।